আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন। আমি আজকে সামনে হাজির হয়েছি। এটাকে কি আমি আপডেট বলবো, নাকি এটাকে আমি সত্য উন্মোচন বলবো? মানে আপন ঠিকানায় আমি এত পর্ব প্রচার করেছি, আমি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি হইনি। আমি ইন্ট্রো তার কিচ্ছু বলবো না, আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো পর্বটা দেখেন। ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি মিস্টরি। বললে তারপরে করে আসো। অনন্যা, কেমন আছেন? এই তো ভালো। কেমন লাগছে মনের ভিতর? ভালো লাগছে। ভালো লাগছে? ওকে, যাক, ভালো লাগলো তো খুব ভালো কথা। চেক 1 2 3। আচ্ছা, আপনি আমাদেরকে যেসব তথ্য দিয়েছিলেন, এখানে আগাগোড়া যেসব ইনফরমেশন আপনি আমাদেরকে দিয়েছিলেন, বাবার নাম কি বলেছিলেন? আপনার জন্মদাতা পিতার নাম? আমিনুল ইসলাম। যে আপনাকে জন্ম দিয়েছেন তার নাম আমিনুল ইসলাম। আর যে আপনাকে নিয়ে বড় করেছে তার নাম কি ছিল? স্বপন। স্বপন। স্বপন না খোকন? খোকন কোনটা? ওই তো ডাক নাম ছিল আর কি। খোকন ছিল তার ডাক নাম। আপনি বলছেন যে হচ্ছে যে আপনাকে নিয়ে বড় করেছে তার নাম হচ্ছে স্বপন। মানে ওই ভদ্রলোক টেলিভিশনে যে কাজ করতো তার নাম হচ্ছে স্বপন। হ্যাঁ, খোকন আর কি ডাক নাম। খোকন। আর আমিনুল ইসলাম হলো যে আপনার জন্মদাতা পিতা তার নাম। নাদিরা বেগম কার নাম? মার নাম। জন্মদাতা মায়ের নাম নাদিরা বেগম। আচ্ছা, আর বগুড়া জলশ্রী তলা, এটা আপনার ঠিকানাটা আপনি 100% শিওর? ওকে, ঠিক আছে। হ্যাঁ, উনি আছে। হ্যাঁ, আপনার জন্য একজন আসতেছে, একটু দেখেন। আসসালামু আলাইকুম, আসেন। আসসালাম। বসেন, পাশে গিয়ে বসেন। ওনাকে চেনেন? হ্যাঁ, বাবা হয়। বাবা হয় বলতে? বাবাই তো। বাবাই তো বলতে আমাকে একটু বোঝান তো। বাবা হয়। কোন বাবা? নিজের বাবা। নিজের বাবা বলতে? আমি শিওর হচ্ছে আপনার এই ভিডিওটা কিন্তু লক্ষ কোটি মানুষ দেখবে। হ্যাঁ, একটু কনক্রিট অ্যান্সার দিন, ঠিক আছে? কে হয় উনি আপনার আসলে? বাবা হয়। বাবা বলতে কোন বাবা? জন্মদাতা। হ্যাঁ, জন্মদাতা বাবা। জন্মদাতা বাবা, মানে যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, ওনার নাম কি? আমিনুল ইসলাম। আচ্ছা, তাহলে তো উনি আপনার সাথে পরিচিত। আপনি কাকে খুঁজতে আসছেন? সত্যি কথাটা বলো। আমার বাবাকে খুঁজতে আসছে। আপনি বলছেন আপনার বাবার নাম আমিনুল ইসলাম। উনি আমিনুল ইসলাম, উনি খুব সম্মানিত একজন ব্যক্তি। এই ভদ্রলোক আপনার এপিসোড প্রচার হওয়ার পর আমাকে ফোন দিয়েছিলেন। হ্যাঁ, মিডিয়া, গণমাধ্যম, এটা তো আসলে আমি জানি না। আপনার যদি বিন্দুমাত্র সেন্সও থেকে থাকে এইসব জায়গায় সেগুলো কেউ করে, তার আগে আমি কোনো কমেন্টস করার আগে আমি পুরো ঘটনাটা রিভিল করতে চাই। আমি আপন ঠিকানার এতগুলো এপিসোড করেছি, প্রায় 400-এর মতো এপিসোড। আমি জীবনে কখনো এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আপনি আপনার বাবাকে খুঁজতে আসছেন আমিনুল ইসলাম, এই ভদ্রলোক আমিনুল ইসলাম। তাহলে আপনি কাকে খুঁজতেছেন যার সঙ্গে আপনার অলরেডি সম্পর্ক আছে? আপনি আমাকে বুঝান বিষয়টা। আপনি কি মনে করছেন যে বাংলাদেশের সব মানুষ বোকা? সবাই যেভাবে বলবেন বিষয়টা এরকমই? কি হয়েছে, কেন করেছেন এটা বলেন তো? আপনারা শুধু দেখেন দর্শকরা, আমি একটু বলবো, একটু দেখেন পুরো বিষয়টা। আপনারা এখনই কনফিউজ হয়েন না। এবং এই ইনফরমেশনগুলো আমি এত ইন্টারেস্টিংলি ভাবে কালেক্ট করেছি, আমার টিমটা এত সুসংগঠিত। আমি বলেছি যে আপনারা ফার্দার এটা নিয়ে কোনো স্টেপ নেবেন না, বাকিগুলো আমি করি। আমি নিজে সমস্ত কিছু কালেক্ট করেছি এখানে। আপনি আমাকে জাস্ট বলেন যে কি হয়েছে, ঘটনাটা কি। আপনি বলো তুমি, কারণ তোমার ওই ভিডিওটা আমি দেখেছি। এটা কি একটু বন্ধ করে রাখা যাবে? আপনার কনসেন্ট্রেশনটা একটু ইয়ে করছে। 5 ডিজিট নাম্বার থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওকে, বলো, কিবরিয়া ভাই জিজ্ঞেস করছেন, তাকে তুমি আগে যা বলেছো আজকে যা বলেছো। ওনার প্রচন্ড সৎসাহস আছে, ওনার ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে। উনি তো গণমাধ্যমে অনেক বড় বড় জায়গায় দায়িত্ব পালন করেছেন, ওনাকে এক নামে সবাই চিনে। উনি তারপরও ক্যামেরা ফেস করতেছেন। উনি চাইলে আমি ওনার পরিচয় সমস্ত কিছু হাইড করে দিব, বাট দিস শুড বি এন্ড বাই দিস এপিসোড। এই গেমটা শেষ হওয়া যাওয়া উচিত। আপনি আমাকে বলেন কেন এরকম করলেন আপনি ওনার নামে? আপনি না বললে তো আমাদের একটা মিসকনসেপশন আপনার বিরুদ্ধে থেকেই যাবে। আপনার যদি কিছু করার থাকে, বলার থাকে, আপনি বলেন, সবাই জানুক। আপনি আপনার বাবাকে খুঁজতে আসছেন, রাইট?
জন্মদাতা পিতাকে খুঁজতে আসছেন, আবার আপনি ওনাকে বলতেছেন জন্মদাতা পিতা, উনি তো আপনার জন্মদাতা পিতাও নন, কিন্তু ছোটবেলা থেকে আপনি ওনার কাছে বড় হয়েছেন। না, কথা বলতে হবে এখানে। কি বলে, অনন্যা, ওর নাম কি অনন্যাই তো না? না। কি নাম? ওর নাম মিনার। মিনার। ও নিজে নিজে চেঞ্জ করে অনন্যা করেছে? চেঞ্জ করেছে। আমার ট্যাবলেট সঙ্গে নিয়ে আসার কারণ হচ্ছে সব প্রমাণ ওখানে আছে, সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। ওর জন্মের দিন হসপিটালে যেভাবে যেদিন রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে এরশাদ সাহেব মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ কল্যাণ অধিদপ্তর, সুপ্রিম কমান্ড, মানে ক্যান্টনমেন্ট বোর্ড সুপ্রিম কমান্ড, যেখানে ফার্স্ট লেডির অফিস, সেখানকার চিঠিপত্র যতগুলো আমার মেমোরিতে আটকানো সম্ভব ছিল আপনি সব নিয়ে আসছেন। আচ্ছা, এগুলো আমরা নিব আপনার কাছ থেকে। তুমি শুধু কিবরিয়া ভাইকে এই কথাটা বলো, এই মিথ্যাচারের কি প্রয়োজন ছিল? এই মিথ্যা কথাগুলো কি প্রয়োজন ছিল? বগুড়াতে প্রত্যেকটা মানুষ জানে তুমি আমার পালক মেয়ে, ঠিক আছে? সেখানে তুমি বলছো তোমার পালক বাবা তোমার বান্ধবীকে বিয়ে করে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। বলো, একটু আগে আমার ওয়াইফ, অর্থাৎ ওই সূত্রে যে তোমার মা হওয়ার কথা ছিল, সেও জানে বিষয়টা। এখানে আমাকে সেই, আমাদের তো ড্রাইভার নেই, সে আমাকে ড্রপ করে দিয়ে যায়। আপনার স্ত্রীর বয়স কত? ওর জন্ম হচ্ছে আমার 6 বছর, 54, 55 এরকম বয়স। তাহলে ওনার বান্ধবী হয় কিভাবে? আমি কিন্তু কোনো কিছু মিলাইতে পারতেছি না যে একটা মানুষ এভাবে স্টোরি সাজায় কিভাবে, কান্নাকাটি করে একদম। এবং আপনি আমাকে অনেক বড় বড় সাজেস্ট করেন। আমি আপনাকে বলেছি না যে আমার 17 বছরের ক্যারিয়ার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে স্টোরির বুননে এতটা দক্ষ হতে পারে একটা মানুষ আমি জীবনে প্রথম দেখলাম। ওইটা কেন করবে? আমার কথা হচ্ছে যে কেন করবে? আমি শুধু এইটাই জানতে এসছি যে কেন এই মিথ্যাচারটা করছে। যখন আমাদের গাড়ি জাহাঙ্গীর গেটের কাছে, ঠিক তখন ও আমাদেরকে ফোন দিয়েছে। মুসা কোথায়? আসছে বোধ আমার হাজবেন্ড না? আসছে বোধহয়, বাইরে আছে। না, আমি এটা করতে চাই না, ওর হাজবেন্ড সামনেই না, আমি ওকে ওকে অপমান করতে চাইনি। যেহেতু একটা সংসারের সম্পর্ক, ওর প্রতি হয়তো অসম্মান চলে আসবে, আমি এটা করতে চাইনি। ওদের নাম্বার, অনেকগুলো নাম্বার আমার কাছে সেভ করা আছে মুসা মিরান নামে। হ্যাঁ, মিরান। ওর হাজবেন্ডের নাম মুসা, আমার মিরান থেকে দেওয়া নাম হচ্ছে মিরান। সো ওর নাম্বার সেভ করা আছে মুসা মিরান। ওরা আমাকে ফোন দিয়েছে 1:25 দুবার। তখন আমি গাড়ির ভিতরে, আর জাস্ট তারপরেই 1:37 মহিউদ্দিন সাহেব আমাকে ফোন দিয়েছে। আমি মহিউদ্দিন সাহেবকে তখন বলেছি যে আমি জাহাঙ্গীর গেটে আছি, এবং ওরা আপনার সঙ্গে তোমার বেশ কথা হয়েছে যে কোথায় কিভাবে আসতে হবে, কি অবস্থা। ওরাও তো আপনাকে ফোন দিয়ে বলেছিল যে আপনি এখানে আসতে চান। যখন আমি আপনাকে ফোন করি তখন আমাকে বলেছে আপনার এখানে আসবে 16 তারিখ। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি অভিনয় করে বলেছিলাম যে আর যে কিবরিয়াকে চিনি না তো। আমি জিজ্ঞাসা করি, তারপরে আপনাকে ফোন দিয়েছিলাম। আমি জাস্ট 1 মিনিটের মাথায় আপনাকে ফোন দিয়েছি। আমাকে শুধু তুমি একটা কথার উত্তর দাও, কেন এই মিথ্যাচার চালাচ্ছ তুমি? এবং এটা এত সুন্দর করে ঘটনাগুলো সাজাইছে, আপনার নাম দিয়ে, স্টোরি দিয়ে। আপনাদের বাড়ির ঠিকানাই তো দিয়েছে, আপনার বোনের বাড়ির ঠিকানা এর বোধহয় না, বগুড়া জলেশ্বরী তলা। পুরো ঘটনাটা আপনারা শোনেন, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। এবং আমি আপনাকে পাবলিকলি রাখছি, আপনারা যদি কিছু বলার থাকে আপনি বলেন, কিন্তু আপনি এইটা কেন করছেন যে একটা মানুষকে আপনি অপমান করার জন্য কন্টিনিউয়াসলি ভাবে একটার পর একটা মিথ্যা সাজিয়েছেন? আপনি তো একটাতেই ধরা পড়ে যাবেন। আপনি বলছেন আপনার বাবা যাকে খুঁজতে আসছেন তিনি হচ্ছেন আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম তো আপনার সামনে বসে আছে, উনি আপনার পালক পিতা। যদি এখনো কোনো আইনগত সমস্যা থেকে, আমার পকেটের ভিতরে আমার আইডি কার্ড আছে, আই ক্যান শো ইট। না না না, আপনি মিডিয়াতে কাজ করেন। আমি জানি ও তো কোনো কথাই বলতেছে না, ওর তো পুরো মুখ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে কি এটা ফান মনে হচ্ছে? আপনি কেন এটা করছেন অনন্যা? অনন্যা তো আমি জানি, এখন ওর নাম হচ্ছে মিনার। আপনি এটা কেন করেছেন? আজকে সবাই একটা শিক্ষা নেন। যদি মনে করেন যে গণমাধ্যমকে বোকা বানানো যায়, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কোটি মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় না, বিলিভ মি। আমাকে হয়তো বোকা বানাতে পারবেন, আমি সহজ সরল মনে ওকে বিশ্বাস করে পুরো এপিসোডটা আমি রেকর্ড করেছি, কিন্তু এতে কি ওর ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখেন। আমার খারাপ হয়নি, কিন্তু ওর কি হচ্ছে দেখেন। অনন্যা, আমি কি আপনার হাজবেন্ডকে ডাকবো? আপনার হাজবেন্ড এগুলোর সাথে জড়িত? তাহলে আপনি বলেন, আমাকে বলেন। জড়িত কেন না? আমি বলছি জড়িত। ও আসলে আমি সেটা প্রুভ করে দেবো। ছোট একটা বাচ্চা আছে বাইরে, হয়তো টেনশন করবে, থাক, আমি ওকেই বলতে বলি। কি হয়েছে, ঘটনাটা কি? আপনি পাবলিকলি কেন ওনাকে হ্যারাস করতে চাচ্ছেন?
করতে যাইনি, আমি জাস্ট বাসায় ঢুকতে চাচ্ছি, কোন বাসায় ঢুকতে চাচ্ছেন? ওনাদের বাসায়। ওনাদের বাসায় ঢুকতে চাচ্ছেন এই এই রাস্তা দিয়ে? মাথা ঠিক আছে? আপনি তার সাথে তো এর আগে কথাবার্তা হয়েছে আপনার ওনার সঙ্গে? হ্যাঁ আচ্ছা। তো তাহলে আপনি এখানে 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 কেন এসে ওনার সম্পর্কে উনি অপমানিত হবে না বিষয়টা নিয়ে? আর আপনি এইভাবে বলবেন যে উনি আপনার বান্ধবীকে বিয়ে করে বাসা থেকে বের করে দিয়েছে, ইজ ইট ট্রু? আপনি বলেন এখন। একটা মানুষের বাসায় ঢুকতে চাচ্ছেন আপনি তাকে অপমান করে? আমি আসলে খেয়ে হারাই ফেললাম। ওর হাজবেন্ডকে নিয়ে এসে আপনি তার বাড়িতে তার মাকে ফোন করবেন, কিবরিয়া ভাই। তার মা ওর বোধহয় যা হয়, মানে ভাই, মুসার ভাইয়ের ওয়াইফ, তার মানে যা। হ্যাঁ, এবং মুসার ভাইরা সবাই, আমি ওদের বাড়িতে যখন গিয়েছি, আপনাকে বলেছিলাম ওটা, হ্যাঁ। তারা সবাই আমাকে চেনে, সবাই। আর মজার কথা হচ্ছে, যেদিন তুমি প্রথমে যেটা রেকর্ড করো রোজার মধ্যে, সেদিন আমার সঙ্গে তোমার সঙ্গে তুমি আমাকে ফোন করেছিলে। তাহলে দেখেন কেন এত বড় মিথ্যাচার করে তুমি আমাকে ফোন করে আমার কাছে কেন ভালো সাজার চেষ্টা করেছো, যেখানে আমাদের প্রত্যেকটা মা বাবা ভাই বোন ভাগ্নে ভাগ্নি সবাই তোমার থেকে বিচ্ছিন্ন হতে বলেছে আমার মা মরে যাওয়ার আগে, অর্থাৎ তোমার দাদি মরে যাওয়ার আগে আমাকে বলে গেছে কখনো যেন তোমার সঙ্গে আমি যোগাযোগ না রাখি। শুধু এই একটা কথার উত্তর দাও, কেন অপমান করলে? এইটা দিয়ে আপনি কি ভাবি না, মিথ্যা কথাটা কেন বললে? ও কি পড়াশোনা করছে আসলে ফিল্মে মিডিয়া? যখন পরে তখন থেকে পড়াশোনা শেষ করে দিয়েছে, পড়বে না বলে ডিক্লেয়ার করে পড়াশোনা, সমস্ত ডকুমেন্ট আমার হাতে আছে। যার যার কথাও বলেছে, স্পেশালি যে ওকে রাস্তা থেকে কুড়ায় শিশু হিসাবে বুকের মধ্যে নিয়েছে, সে হচ্ছে আমার মেজ বোন। উনি তো বেঁচে আছেন, বগুড়াতে আছেন বলে। বেঁচে আছেন, তিনি অপেক্ষা করছেন, আপনি পারমিশন দিলেন, ফোন করলে আমি কথা বলবেন। আবার দ্বিতীয় মিথ্যাচার যার বিরুদ্ধে করেছে সেটা হচ্ছে আমার সবচেয়ে ছোট বোন, ও একজন লয়ার, বলেছি, যার কথা বলেছে যে ঢাকায় চিকিৎসা করতে, ওর যখন 7 বছর বয়স তখন ওকে চিকিৎসা করতে নিয়ে আসার নাম করে রাস্তায় কোথাও দাঁড় করে রেখে আমার বোন পালিয়ে যায়। তার নাম হ্যাপি, সেও অপেক্ষা করছে, আমি ফোন করলেই রেসপন্ড করবে। আরো ভয়ঙ্কর কিছু অপরাধ করেছিল, সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। সেটা হচ্ছে আমাদের 9 ভাই বোনের দুটো মাত্র মেয়ে, বড় মেয়েটা অর্থাৎ আমার 3rd বোনের মেয়েটার নাম তনু, আর 6th বোনের মেয়েটার নাম হচ্ছে নিথোরা। তনু মিরপুরে থাকতো। তনুর বাড়িতে, এটা আমি জানতাম না, এটা আমি জাস্ট যখন অপেক্ষা করছি আমি পর্যটনে, সেই সময় তনু আমাকে কল করেছে, বোধহয় আমার বোনের কাছ থেকে শুনেছে। সেখানে যে ভয়ঙ্কর কথাটা সে আমাকে জানালো, আমি তো বোকা হয়ে গেছি, জানতাম না। আমি আজকেই প্রথম 1 ঘন্টা আগে এটা জেনেছি। তনুও রেডি হয়ে বসে আছে, আমি ফোন করলেই সে রেসপন্ড করবে। বাকিদের কথা বললাম না, বাকিদের কারোর কথা বললাম না। তার মানে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে সিরাজ এমপির বাড়ির পাশে যে বাড়িটা, সেই বাড়ি বেসিক্যালি ওনাদের, আমিনুল সাহেবদের বাড়ি। এবং এখানে উনি যা যা তথ্য বলেছেন সমস্ত তথ্যই হচ্ছে আমিনুল সাহেবদের আত্মীয় স্বজনের তথ্য। এক্স্যাক্টলি উনি আসলে ওনার আমিনুল সাহেবের বাইরে ওনার যে পিতা, যার যে নাম বা কোনো কিছু মাতা, এদের কোনো তথ্যই উনি জানেন না ওনার ঘটনার ডায়াগ্রাম অনুযায়ী। এবং এই যে এগুলা বিষয় যে উনি সাজিয়েছেন, আজিমপুর গার্লসে, রাইফেলসে, ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, পড়েনি, সরি, ও নয়াপল্টন হাই স্কুল, আজিমপুরে। আমি স্কুলের পুরো নামটা মনে করতে পারলাম, কিন্তু আজিমপুরে পড়ে নাই। আজিমপুর গার্লস স্কুলে পড়েনি, কারণ আজিমপুর গার্লস স্কুল অনেক সফিস্টিকেটেড স্কুল, পড়তে অনেক কষ্ট হয়। আমি যেটা বুঝতে পারছি, এক কথা যদি বলি, যে ও আসলে আপনাদের কারোরই বাধ্য ছিল না, কখনোই ছিল না। ওকে এফিডেভিট করে পরিত্যাগ করা হয়েছে আমাদের পরিবার থেকে। আই ডু হ্যাভ দ্যাট কপি। ওনাকে কি সেটা প্রাপ্তবয়স্ক অবস্থায় করা হয়েছে? ওর নিজে হাতে লেখা কনফেশনই যদি আমি বলি, অ্যাকচুয়াল টার্মটা কি হবে, সে ঘোষণা করে এসছে সে আর আমাদের বাড়িতে, মানে আমার বোনের কাছে থাকবে না, আমাদের সঙ্গে থাকবে না। 3টে এরকম ওর সাইন করা ডকুমেন্ট আমার কাছে আছে। এখানে এগুলো কিছু আমি জানতাম না।
যখন আপনি confirm আপনি যেটা করেছেন, করছেন তখন শোনেন, hospital অনন্যা না বসে মিরান, আপনি যেটা করছেন এটা কিন্তু সাইবার ক্রাইম। প্রথম কথা হচ্ছে এটা একটা সাইবার ক্রাইম। এরকম একটা আপন ঠিকানার মতো একটা সামাজিক প্ল্যাটফর্ম যেখানে মানুষজন এসে তার বাবা মাকে খুঁজে, আপনি সেখানে এসে এরকম একজন সমাজের গণ্যমান্য ব্যক্তিকে আপনি পাবলিক প্ল্যাটফর্মে এভাবে অপমান করছেন। উনি চাইলেই চোখ বন্ধ করে আপনার বিরুদ্ধে, ইভেন আমার বিরুদ্ধে উনি সাইবার ক্রাইম অ্যাকশন নিতে পারতেন, উনি নেন নাই। যথেষ্ট ভদ্রলোক বলেই নেন নাই। এবং আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম যেভাবেই পারি আমি আপনার দুজনকে সামনাসামনি করাবো। এটা কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? আপন ঠিকানার যারা দর্শক তারা আজকে একটা জিনিস চিন্তা করে থাকবেন যে এটা আপনাদের চিন্তার মধ্যে ছিল কিনা। আমার জীবনে আমি সরল বিশ্বাসে মানুষকে বিশ্বাস করি, সব সময় করি, এবং এই জন্য আমি ব্যক্তিগত জীবনেও অনেক ঠকেছি। কিন্তু কর্মজীবনে এসে আমার আসলে এরকম, হ্যাঁ একবারও ঠকেছি আমি এবিসি রেডিওতে, সেটা একটা অন্য স্টোরি, ওই গল্পে নাইবা গেলাম। কিন্তু এই আপন ঠিকানার মধ্যেও এরকম ঢুকে যাবে, এটা আমার কাছে। আপনি ফ্যাক্ট চেকিং এর কথা বলছিলেন আমাকে, আমার মাথায় এটা আসেনি কোনোদিন যে মানুষ বাবা মাকে খুঁজতে এসে বাবা মাকে অপমান করে কিভাবে। আজ পর্যন্ত 400-র উপরে এপিসোড করেছি আমি, এরকম কেস আমি কখনো পাইনি। দুই একটা যদি এরকম পেতাম তাহলে আমি ফ্যাক্ট চেকিং করতাম। বিষয়টা আপনি ঠিক বলেছেন। যখন প্রথম আমি ভিডিওটা দেখার আগে যখন আপনার সম্পর্কে, আপন ঠিকানা প্রোগ্রামটা সম্পর্কে সমস্ত ইনফরমেশনটা নিলাম, যেটা মানবিক দিক বিবেচনা করে আপনারা এই স্টোরিগুলো কালেক্ট করেন এবং ব্রডকাস্ট করেন, রাইট। সুতরাং সেখানে কোনো ক্রাইম থাকার কথা না। আর যদি এই প্রোগ্রামটা আমি তৈরি করতাম, ব্রডকাস্ট করার আগে একবার আমি চেক করতাম, সেটা হয়তো আমি সবসময় আপনাকে না, ডেফিনেটলি কিন্তু একবার চেক করতাম। কিন্তু নর্মালি হিউম্যানিক সেন্স থেকে মানুষ কখনোই এই ধরনের ঘটনাতে ডকুমেন্ট খুব একটা চেক করার জন্য উঠে করে লাগে না। আর দ্বিতীয় কথা চেষ্টা করে যে যত তাড়াতাড়ি দুটো মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া যায়। আর ইনফ্যাক্ট ধরেন আপনার নাম যে এখানে আমিনুল ইসলাম নিয়েছে, ও তো ওর বাবাকে খুঁজছে যার নাম হচ্ছে আমিনুল ইসলাম, এবং ইনফ্যাক্ট ব্যাপার হচ্ছে আপনার নাম আমিনুল ইসলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনার পরিচয়টা প্রথম ভিডিওতে আমরা যাচ্ছে তাইভাবে গোপন করেছি, মানে একদম কোনোভাবে যেন ফ্ল্যাশ আউট না হয়, কিন্তু ফ্যাক্ট হয়ে গেছে নামটাতে আমিনুল ইসলাম। এই আমিনুল এক্স্যাক্ট ওই আমিনুল ইসলাম নামটা তো আসলে মানুষ চিনেন, যে তাহলে তো উনি তো টেলিভিশনে কাজ করেছেন, রাইট নাও এখন দেখছেন। এটা কি হইলো, আমার মাথায় এটা আসে না কোনোভাবেই। এটা ও আপনাকে তো বলেছি, মানে পুরো পরিবারের কে গোপন করে আমি ওদের সঙ্গে যোগাযোগ রেখেছি। কত বছর ছিল আপনার কাছে? 17 বছর ছিল আমাদের বাসায়। ও মিথ্যে কথা বলেছে, 7 বছর বয়সে ওকে ঢাকায় এসে গেছে, তা নয়। শুধু এখানে ডাক্তারের প্রেসক্রিপশন আছে। যোগ আপনারা পেয়েছেন মূলত কোথা থেকে, ও আপনাদের কাছে আসে কিভাবে? আচ্ছা, সব ডকুমেন্ট আছে, তারপর আমি বলছি। হ্যাঁ, ওর জন্ম হয়েছে মিটফোর্ড হসপিটালে, সম্ভবত এটা আমি তারিখটা বলছি 30শে ডিসেম্বর 1988 সাল। আচ্ছা, বার্থ সার্টিফিকেট আছে আমার কাছে। ওকে। 31শে ডিসেম্বর মানে ওকে জন্ম দেওয়ার পরে ওর মা ওকে হসপিটালে ফেলে রেখে চলে যায়, জন্মদাত্রী মা যে। আচ্ছা, আপনারা কি ফ্যাক্টস ফাইন্ডিং করেছেন এটা কারেক্ট? সমস্ত কাগজপত্র। আচ্ছা, মা ফেলে রেখে চলে, মানে হসপিটালের ডকুমেন্টের নাম ছিল ছবি, বাবার নাম ছিল খলিল, খলিল। কিন্তু কোনো এই ছবি খলিল কোনো কিছু আসে না এখানে, না, কিন্তু কোনো অ্যাড্রেস ছিল না। আর হসপিটালের নিয়ম অনুযায়ী সেই সময় কোনো গার্জিয়ান লিস্ট কোনো বেবির কেয়ার না, মানে তাকে হসপিটালে রাখতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। 31শে ডিসেম্বর 88 আমার মেজ বোন মাহফুজা বেগম মিলি, ওর সব সার্টিফিকেটে যার মায়ের নাম মাহফুজা বেগম মিলি লেখা আছে, আর ওর বাবার নাম আমার নাম লেখা আছে। আপনার ভাই বোন? আমরা ভাই বোন, আমার মেজ বোন আমার মায়ের মতো। হ্যাঁ, তো 31শে ডিসেম্বর আমার বোন খুব জেদি, আমার মাও ছিলেন, আমার মা আরো জেদি, একটা বাচ্চা রাস্তার মধ্যে পড়ে মরে থাকবে। আপনারা পান কিভাবে ওই হাসপাতালের সাথে আপনাদের? ওর কোনো ইয়ে নাই। আমার মেজ বোন তখন ওখানে সিনিয়র স্টাফ নার্স। ও, সিনিয়র স্টাফ নার্স ছিলেন? হ্যাঁ। কোন হাসপাতালে? দায়িত্বেই ছিলেন। ও, 88 সালের ঘটনা এটা। কোন হাসপাতালের কথা বলছেন আপনি এটা? মিটফোর্ড হসপিটাল, মিটফোর্ড, ঢাকার মিটফোর্ড। আমার মা এবং আমার বোন এই ঘটনা কি পরবর্তীতে ও জেনেছে আপনাদের বাড়িতে থাকা অবস্থায়? কিভাবে ওকে জানানো হয়েছে? এই আপনি কথা বলেন অনন্যা, কথা বলেন, বিষয়গুলো কথা বলেন। আর চুপ থাকলে এখানে কিন্তু সাধু সাজা যাবে না, বরং বিপদে পড়বেন। বলেন, কথা বলেন, আমরা মানবিকভাবে বিবেচনা করব। তোমাকে বলতে হবে। বলেন, আমরা চাই না আপনার হাজবেন্ডকে নিয়ে এসে পুরো বিষয়টা ঘটনা, আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে। আপনি বলেন আমাকে কি হয়েছে। সেটাই আমি বলতে যাচ্ছি, যে আগে আমি সব বলে দেবো, যেটা উনি যা বলছে সেটা কি ঠিক আছে? হ্যাঁ, জি ঠিক আছে। আপনি জানতেন এই বিষয়গুলা, তার মানে আপনার ফ্যামিলিতে থাকা অবস্থাতেই জানতেন? জি। আচ্ছা, তারপর? 31শে ডিসেম্বর
আমি তখন চাকরি করি ওয়ার্ল্ড ভিউ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে। হুম আমার মা ফোন করে যে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, কিন্তু বাচ্চাটাকে হসপিটাল থেকে বের করে দেবে, হুম আমরা তা হতে দেবো না, তুই আয় ও বাচ্চাটাকে বাবা হিসেবে নিবি। তখন আমি অবিবাহিত। ও আমার বিয়ে হয় 89 সালে। ওকে তো আমি সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটি নিয়ে মিটফোর্ডে গেলাম এবং কোনো কাগজপত্র পড়ারও সুযোগ পাইনি। আম্মা শুধু বললেন সাইন কর, আমি সাইন করলাম। সাইন করার পর আমার মেজবোনের কোলে ছিল ও, মেজবোন আম্মার হাতে দিয়ে দিল যে এখন ওটা আপনার নাতি। ওর মা কি ছিল না ওই জায়গাটায়? No. চলে গিয়েছিল। পেপার ক্লিপিং সব আমার কাছে আছে ডকুমেন্ট। কিন্তু এটা নিয়ে আপনাদের ফাইট করতে হচ্ছে কেন এরশাদ গভর্নমেন্টের সময়? সোশ্যাল এটা পেপারে ছাপানো হয়েছিল। আচ্ছা খুব প্রশংসা করেন এই মূল ঘটনাটা, যে নবজাত সন্তানকে ফেলে রেখে মা চলে গেছে, ওগুলো কি আছে আপনার কাছে? সংস্থা পেপার Okay. ক্লিপিং। আমরা রেখে দিব এগুলো, আমরা অফিস ডকুমেন্টে রাখি। দ্বিতীয় হচ্ছে কোনো কমপ্লেইন থাকে বলেন। সবচেয়ে বড় অপরাধ তো করেই ফেলছেন এই ভিডিওটা করে, আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনি বলেন যে কি হয়েছিল, হ্যাঁ কেন পালাতেন? ভালো লাগতো না, এই জন্য চলে আসতাম। ভালো লাগতো না মানে কি আপনি ওন করতেন না? মানে বিষয়টা এরকম হতো যে আপনার মনে হতো একটু খারাপ ব্যবহার করলে যে আমি তো ফ্যামিলির কেউ না, এরকম কোনো কিছু? তাহলে আবার এই ফ্যামিলিতে ফেরার জন্য আপনি এগুলো করতেছেন কেন? শুধু ফের আর এই বিষয় না, তুমি 2014 সালে পর্যন্ত এই বাসায় গেছো। মিনার, আপনি আমাকে জাস্ট আপনার আইডিয়াটা শেয়ার করেন যে আপনার এখানে আসার পেছনের এরকম, এটা তো একটা আমি মনে করি এক ধরনের সুইসাইডাল স্টেপ, তাই না? তো আপনার নিশ্চয়ই একটা চিন্তা ছিল, চিন্তাটা কি মানে আমাকে জাস্ট এটুকু বলেন তো। শ্বশুর বাড়ি থেকে সবাই খালি বলে যে কেউ আসে না কেন, কেউ আসে না কেন, এই জন্য আর কিছু। আমি নিজে তোমার শ্বশুর বাড়িতে গেছি, একবার গিয়েছো, কিন্তু তারপর বলে যে একবার আসছে আর আসে না, তুমিও তোমাদের যাও সঙ্গে না। ফোনে কথা হয়, তাও তোমার শ্বশুর বাড়ির সবার কিন্তু সঙ্গে। তারা তো শোনে না। তাই তুমি মিথ্যে কথা বলবে এবং আমাকে অপমান করবে, আর অপমান করলে আমি তোমাকে গ্রহণ করব। এবং আপনি স্টোরির ডায়াগ্রামটা সাজিয়েছেন এতগুলো মিথ্যা দিয়ে। আমরা আপনার প্রতি যথেষ্ট সিম্প্যাথাইজ। আপনাকে উনি 17 বছর কন্যা হিসেবে বড় করেছে এবং উনি আপনার প্রতি এখনো সিম্প্যাথি রাখেন। উনি আপনার সাথে এসে খারাপ ব্যবহারও করেনি। উনার মতো মানুষ, উনি কিন্তু খুবই নোন পার্সোনালিটি। উনি সেই ইটিভি থেকে ওনার ক্যারিয়ার শুরু, তারপরে উনি অনেক বড় বড় টেলিভিশনে বিভিন্ন বড় বড় পোস্টে দায়িত্ব পালন করেছেন। উনি এক অর্থে আমার ভাই, শিক্ষকও বলা চলে। তো আপনি জাস্ট আমাকে বলেন যে আপনার এই এতগুলো মিথ্যা দিয়ে সাজানোর দরকারটা কি ছিল? আপনি স্ট্যামফোর্ডের কথাটা কেন বলেছেন? এটা কি এটা উনি জানলে উনি খুশি হইতেন? এই মিথ্যাটা জানলে কি উনি খুশি হয়ে আপনাকে নিতে আসতেন এখানে? আপনি তো ট্যালেন্ট কম না, আপনাকে বলা হচ্ছে আপনি ট্যালেন্টেড, তাহলে এইরকম মানে পাগলের মতো কাজটা কিভাবে সম্ভব? মাই গুডনেস, উনি বেশ কয়েকটা বিচারকের নামও এখানে নিয়েছে এবং সে বিচারকের ওখানে থেকে কাজ করেছে, ওখানে উনি এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে। সেটা বাসা থেকে আসার পরে আমি ওখানে সত্যি সত্যি আচ্ছা, আপনি হয়তো সত্যি একটা বড় সমস্যা বলি অনেক, কিন্তু এইটা আপনি কেন করেছেন? মানে আপনার এই চিন্তার জায়গা থেকে আপনার এই বড় হাইপটা কেন তুলতে হলো যে আপনি স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে পড়েছেন এবং গল্পের এন্ডিংটা টেনেছে তার দেশের বাইরে যাওয়ার কথা ছিল এবং সে অস্ট্রেলিয়া। হুম সে অস্ট্রেলিয়া তোমাকে কে পাঠাতে চেয়েছে? কে আমি না তোমার পালক, মানে এখানে যদি আমাকে তুমি জন্মদাতা বলো, পালক পিতার নাম কি বলেছে কি বলে ভাই? পালক পিতার নাম কি বলেছে? স্বপন নাকি যেন বলেছে বোধহয়। পালক পিতার নাম কি বলেছেন আপনি? কি বলেছেন তুমি? খোকন বলেছে। খোকন। খোকন আপনার ডাক নাম? আমার ডাক। কখন কি করে কি করতে 21 টেলিভিশনের পরিচয় দিয়েছিল না, এগুলো সিনিয়র প্রোডিউসার কথাটা কানে ছিল। ওইটা আপনার পরিচয় দিয়েছে। আমি জানি না, কাইন্ড অফ এইটা আমার মাথায়, এইটা কি বোকামো নাকি এটা কি হইলো? এখানে কতগুলো নাম আসছে দেখেন। আমার দাদির নাম মাহমুদা বেগম। মাহমুদা কার নাম? আমার মায়ের নাম। আপনার মায়ের নাম দেখেন। চাচার নাম বুলবুল। বুলবুল, কারেক্ট। আচ্ছা, চাচা মানে আপনার ভাইয়ের নাম। আপন ছোট ভাই। ফুপুর নাম লিলি। সবচেয়ে বড় বোনের নাম লিলি আমার। 4 নম্বর ফুপুকে সবাই ফুল বলে ডাকতো। আমি বাসা থেকে আসার সময় হ্যাপি ফুপুর সাথে আসি। খেলার নাম হচ্ছে শান্তা, খেলার সাথীর নাম। তো এগুলো তো সব ওনার পরিবার ছিল, এটা আমার জানা নেই। এগুলো তো সবই আপনার আমিনুল সাহেবের পরিবার। তাহলে আপনার আপন বাবার সাথে আপনি এগুলো কি জোড়াই দিলেন? আমি বুঝলাম না। দেখেন, আপনার প্রতি আমাদের একটা সিম্প্যাথি অবশ্যই আছে যে আপনার বাবা মার যে ঘটনাটা ঘটেছে হাসপাতালে, সেই জায়গাটার প্রতি আমাদের দয়া আছে, মায়া আছে, মমতা আছে। কিন্তু তার মানে তো এই না যে আপনি একটা মানুষকে সামাজিকভাবে হেয় করবেন এই সরলতার সুযোগ নিয়ে। উনি তো আপনাকে পালন করেছেন, লালন করেছেন, আপনাকে ওইখান থেকে অবস্থায় নিয়ে এসে খাইয়েছেন, পড়িয়েছেন। তো এইরকম একটা মানুষকে তো আপনি এটা এইভাবে অপমান করতে পারেন না, তাই না? এটা তো উচিত না।
আর পরিবারে ঢুকতে চাইলে এটা 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 কি মানে একটা মিনিমাম সেন্স তো থাকা উচিত। আমি মিডিয়াতে এসে সেই মানুষটাকে অপমান করছি যে মানুষটার ফ্যামিলিতে আমি ঢুকতে চাইবো। স্ট্যামফোর্ডের গল্পটা মিথ্যা বলেছেন, বান্ধবীকে বিয়ে করেছে সেই ঘটনা মিথ্যে বলেছেন, হ্যাঁ, আবার অস্ট্রেলিয়া পাঠাতে চেয়েছিল আপনাকে, এই ঘটনার কারণে বন্ধ হয়ে যায়। আচ্ছা, ওগুলো বানালো কিভাবে? আমি তো অবাক, আমি নিজে, আমি যখন দেখছি ভিডিওটা, এবং আপনি ওর মুখের এক্সপ্রেশন দেখছেন, ওকে কেউ অবিশ্বাস করবে? আপনি গল্পটা দেখেছেন? ওই আমিনুল ইসলাম ক্যারেক্টারটা যদি আমি নিজে না হতাম, আমি বিশ্বাস করতাম। অদ্ভুত না বিষয়টা? এবং আমি রীতিমতো আমার সেকেন্ড হয়ে গেছে, আমি ঝাঁকি খেয়েছি। আপনি যখন আমাকে ফার্স্ট টেক্সট করলেন, আমি ফোন ধরলাম না আননোন নাম্বার দেখে, পরে টেক্সট করার পর আমি আপনাকে ব্যাক করেছি, অ্যান্ড আই হ্যাভ অল দোজ রেকর্ড। এই ভদ্রলোক আমাকে বললেন যে আপনি গেস করেন তো আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি বললাম আমি কি ওর যিনি পালিত বাবা তার সঙ্গে কথা বলছি? বললো যে হ্যাঁ, এবং তার নাম কি হতে পারে গেস করেন? তার নাম তো উনি বোধহয় খোকন বলেছেন, হচ্ছে না আমি আমিনুল ইসলাম। তখন আমার কাছে মাথা চক্কর দিয়েছে, আমি কি ভুল করলাম কিনা এডিটিংয়ে। পরে আমি সঙ্গে সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলাম, দিয়ে দেখলাম সব ঠিক আছে, তার মানে ও যা করার ওই করছে। এরপরে তো আমি পুরো কাজের দিনের মধ্যে আমি 4বার না 5বার আপনার সঙ্গে কথা বলেছি যে আমার প্ল্যান আমি ওর সামনে আনি, আপনি কিছু যোগাযোগ করেন না, আমি দেখি কি করা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার সেই দিনই যখন আপনার সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছে, 3 তারিখ সম্ভবত, ওই দিনে আবার ফোন দিয়েছে না? সেদিনই ফোন দিয়েছে, আপনার সঙ্গে কথা শেষ হচ্ছে তারপর ফোন দিয়েছে। তখন অনেকক্ষণ গল্প হয়েছে আমার সঙ্গে। আমি শুধু বলেছিলাম বাবা, মানে ওই যে ওর ছেলেটা আছে, আমাকে নানু ভাই বলে, যার প্রতি আমার খুব টান, যে কারণে এখনো ওদের সঙ্গে সম্পর্ক বহাল রেখেছি। অথবা ওদেরকে মানে আমার জেদ সীমা ছাড়াই গেলে তখন কোনো হিতাহিত জ্ঞান আমার থাকে না, আমি হয়তো চড়ায় দাঁত করে দিতাম, করতে পারিনি কারণ এই বাচ্চাটার জন্য, যার জন্য আমি কাপড় চোপড় কিনে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে, যে কুরবানি দিয়ে বগুড়া যাওয়ার সময় আমি বলে সিরাজগঞ্জ হয়ে যাবেন, দিয়ে তারপরে যাবো। না আমি কিছু বলবো না, আমি করবো। রকি কে প্রশ্ন করবে? ওকে ফাইন। না, আমার তোর সাথে কোনো যোগাযোগ নেই অনেক বছর ধরে। আমার ফোন নাম্বার কিভাবে পেলো? হ্যাপি মনে একবার গেছিল বাসায়। হ্যাপি আমার ফোন নাম্বার দেওয়ার কথা না। ওই যে তুমি যে প্রথম যে আমার ফোন নাম্বার গেছিলা, সবাইকে বিলাই বেড়াই, আর আমার ফোন নাম্বার না দিলেও চলবে, যে কোনো লোককে নক করলেই আমার ফোন নাম্বার পেয়ে যাবে। যেমন তুমি 2013-তে 13 অথবা 14-তে আমি যখন কানাডা থেকে ফিরলাম, তুমি আমার সঙ্গে কমিউনিকেট করেছিলে শামসুদ্দিন হায়দার ডার্লিং এর মাধ্যমে। হ্যাঁ, এবং তুমি জানো শামসুদ্দিন হায়দার ডার্লিং কে? ও আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, নিউজ প্রেজেন্টার, বিখ্যাত নিউজ প্রেজেন্টার এক সময়। তুমি তাকে বলেছো তোমার নিজের বানানো নাম দিয়ে। ডালিম আমাকে বারবার প্রশ্ন করছে কখন ভাই আপনি বলেন ওই অনন্যা, আপনার মেয়ে অনন্যা, আপনাকে একটু তো বলেছি যে জি। আমার মোট 5টা অনন্যা, জি, দুটো হচ্ছে, একটা সবচেয়ে প্রিয় হচ্ছে কিরণের মেয়ে অনন্যা, কিরণকেও তুমি চেনো, কিরণও ফোনের আমার ফোনের অপেক্ষায় বসে আছে, আমার ক্লাসমেট। দ্বিতীয় হচ্ছে রাজুর মেয়ে অনন্যা। তা রাজুর মেয়ে অনন্যা বাবা মার অমতে বিয়ে করেছিল বলে আমি খুব অনুক্ষুণ্ণ হয়েছিলাম, তাই আমি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলাম। আমি ভেবেছি রাজুর মেয়ে অনন্যা আমাকে ফোন করে আমাকে খুঁজে বেড়াচ্ছে, সেই কারণে আমি ডালিমকে বলেছিলাম আমার নাম্বারটা দিয়ে দেন। তার মানে এই ঘটনাগুলো আগেও ঘটিয়েছে। কেন? যখন তোমার সঙ্গে, তোমার মুসা, তোমার বাচ্চা, তোমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমার গোপনীয় হোক আর যেভাবে ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তারপরে তুমি এইভাবে পুরো পরিবারকে অপমান কেন করলা? এটা কি সম্ভব নাকি পাবলিক প্ল্যাটফর্মে এসে কাউকে হ্যারাস করা মিথ্যা কথা বলে? এটা কি গোপন জিনিস? এটা তো বাজারের মতো। আমি একটা জিনিস বলে দিলাম, যদি ওনার সম্পর্কে মিথ্যা কথা বলি 100টা লোক আমার বিপরীতে দাঁড়ায় যাবে। আমি যখনই আমার টিমের ভলান্টিয়াররা গিয়ে বাড়িতে গেছে, গিয়ে সমস্ত খোঁজ বের করে 3টা জায়গা থেকে আমার সোর্স বলেছে হ্যাঁ ওকে ফাইন, আমিনুল সাহেব যেটা বলছে সেটাই রাইট, তখন আমি বলেছি যে এটা নিয়ে আর কোনো আগায়েন না, সবচেয়ে আমি নিজে দেখতেছি। আজকে যখন তুমি ফোন করলে, মানে পরশুদিন ফোন করেছিল, সম্ভবত পরশুদিন, মানে যেদিন আপনাকে জানালাম, তারপরে আজকে তুমি আমার বিরুদ্ধে এই ধরনের একটা কুৎসিত ঘটনা আরো রং চং মাখে বলার জন্য তুমি আসতেছো। তুমি কিবরিয়া ভাইয়ের কথা বলেছো যে আরজি কিবরিয়া সাহেবের কাছে ওখানে আমাদের প্রোগ্রাম আছে। আমি তোমাকে ফোনে বললাম হু ইজ আরজি কিবরিয়া, আমি তো চিনি না, ওই যে অনলাইনে, বললো না আমি চিনি না। তখন হেসে বলো মানে আমি
আপনি জানেন যে সব ভার্চুয়াল কমিউনিকেশন সিস্টেম, আমার ফোন, হুম কম্পিউটার সব কটা সবসময় অ্যাক্টিভ, শুধু আমি নক করি না কখনো, আমি বসে বসে সব দেখি। কিন্তু ওকে আমি বললাম হু ইজ আরজি কিবরিয়া, তখন ও হেসে বললো যে ও তো তুমি তো আবার নেটওয়ার্কে ঢোকো না। ওকে, তুমি আজকে যখন আসছো এখানে 1:35, 1:29 হতো, 1:27 তুমি ফোন দিয়েছো। আপনি আমাকে জাস্ট একটা বলেন তো যে আপনি যে আপনার বাবার বিরুদ্ধে এটা বলেছেন যে সে আপনার বান্ধবীকে বিয়ে করেছিল, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আপনি মিথ্যা কথাটা কেন বলছেন? এটা কত বড় স্ক্যান্ডাল আপনি জানেন? এরকম একটা মানুষের বিরুদ্ধে যারা ওনাকে চিনে, যে নিজের মেয়ের বান্ধবী, কত লোক ওইখানে কমেন্টস করছে, আজে বাজে কমেন্টস, এবং আমাদের বিখ্যাত একজন সাহিত্যিককে দিয়ে রেফারেন্স দিয়েছে। কত লোক ওনাকে ট্যাগ করছে, আপনি দেখছেন ওনার আইডিতে গিয়ে? যে বাবার কাছে ফিরতে চাচ্ছেন সেই বাবার নামে এত বড় একটা স্ক্যান্ডাল। আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে আরো মজার জিনিস ছিল, সেটা হচ্ছে হোল্ড মেসেঞ্জারে আপনি বোধহয় দেখেছেন হুম। শারমিন খান সোমা যেটা হোল্ডে থাকো। হ্যাঁ খুব চমৎকার করে একটা হ্যাঁ নোট দিয়ে লিখেছিল হ্যাঁ যে উনাকে আমি চিনি, আমাদের পাশের। হ্যাঁ, আমি ওটাকে পরবর্তীতে আমার গ্রুপ থেকে এটা মাইক করেছে। হ্যাঁ, সোমার মা হচ্ছে আমার, সোমার শাশুড়ি হচ্ছে আমার টিচার, মানে আমাদের পাশাপাশি করি, আকিল আপা, মানে আকিলা ম্যাডামের। এই ওনার হাজবেন্ডকে শুধু ভিতরে নিয়ে আসো তো 1 মিনিটের জন্য। না ভাই প্লিজ। না, প্রয়োজন আছে, একটু প্রয়োজন আছে। আপনার হাজবেন্ড তো এমনিতেও দেখবে এরা। আপনার কি মনে হয় যে আমরা এটা একটা ফাজলামো করতে বসছি এখানে, যে লক্ষ লক্ষ মানুষকে বোকা বানাই দিব? আপনার এইসব কাজ করার আগে এসব চিন্তা করা উচিত ছিল না এখানে? ফোনের পর ফোন, ফোনের পর, কারণ সবাই জানে তো ওর ঘটনা। ও বলে না, আপনার সম্পর্কে ভালো কথা বলতে এখানে, কিন্তু এটা কেন বলবে যে সে তার বান্ধবীকে বিয়ে করছে? মানে পাগল হয়ে গেছে। আসেন, এই দরজাটা বন্ধ করেন, 2 মিনিট লাগবে আপনাকে। ওই যে ভদ্রলোকটা বসে আছে, ওনাকে চিনেন আপনি? কি হয় ওনার? বাবা আপনার বাড়িতে গিয়েছিল কখনো? একবার গিয়েছিল। আপনাদের সঙ্গে কথাবার্তা হয় তাহলে? না, একটু একটু হয়, হয়তো। তার মানে আপনি চেনেন তো? ঠিক আছে, ওকে, ঠিক আছে, যান। সর্বশেষ কবে কথা হচ্ছে? আমার সাথে তো সর্বশেষ কবে যেন গত বর্ষাকে। না, ওর ছেলে বাইরে আছে, ওকে সামনাসামনি রেখে অপমান করবো না। প্রথম কথা হচ্ছে যে এই আপনার স্ত্রী যে আমিনুল, ওনার নাম কি? আমিনুল ইসলাম। তো আপনার স্ত্রী যে ভিডিওটা করেছে সেখানে উনি যাকে খুঁজতেছে সেও আমিনুল ইসলাম। তাহলে বিষয়টা এরকম হলো কেন? আপনি জানতেন বিষয়গুলো? না, আমাকে ওইভাবে কথাগুলো বলে না। কি কথাগুলো বলেন? আমরা ভিডিও প্রচার করছি, তারপরে তো আপনি আমাদেরকে ফোন দিয়ে বলেন না। যে এখানে কথাটা বলছে সেখানে এখন ও আমাকে যেভাবে কথাগুলো বলছে আমি তো আর এগুলো করতে যাই নাই। এখন ওই যেভাবে বলছে আমরা ওইভাবেই শুনছি। না, কিন্তু এখানে উনি খুঁজতেছেন ওনার বাবা আমিনুল ইসলামকে, জন্মদাতা পিতা আমিনুল ইসলাম। আর আমিনুল ইসলাম তো এই যে যিনি পালক পিতা বসে আছেন তিনি। তাহলে আপনার এই ভিডিওটা যখন আমরা প্রচার করলাম, প্রচার করার পরে তো আপনার জায়গা থেকেও আমাদেরকে একটা ফোন করা উচিত ছিল যে ভাইয়া উনি যে ভুল নামটা দিয়েছে তো আমিও বুঝতেছি না, বা তার মানে তো বিষয়টা আপনারা দুজনে মিলেই করছেন, একসাথেই করছেন। আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। মুসাকে, জি জি অবশ্যই। তুমি এক্ষুনি আরেকটা মিথ্যে কথা বললে, তাই না? প্লিজ। ওর জন্মের ইতিহাস থেকে শুরু করে সবকিছুই, যেদিন তুমি ঢাকা আসলে, ধানমন্ডি লেকের মধ্যে বসে তোমার সঙ্গে কয়েক ঘন্টা ধরে বসে বসে আমি সব বলেছিলাম, ওর সবকিছু তোমাকে সেদিন বলেছিলাম। বলছিল? আপনি আমাকে বলেছেন। তার মানে আপনি তারপরে পুরো তুমি মিথ্যে কথাটা কেন বললে? পুরো স্টোরি আপনি জানেন? আমি এক্ষুনি তুমি মিথ্যে কথাটা বলে কেন ঘরে ঢুকলে? পুরো স্টোরি? সরি, ঘরে ঢুকে কেন মিথ্যে কথাটা বললে? না না, তোমার সঙ্গে আজকে তুমি ফোন দিয়েছো আমাকে 1:27 জি আমি আপনাকে ফোন দিয়েছি। পরশুদিন তোমার সঙ্গে কথা হয়েছে ফোনে। তার মানে 1:27 ফোন দেওয়ার পর আপনি লাস্ট কবে কথা হয়েছে? আপনি তো এটা কিছুক্ষণ আগে বলেন যে আমি কথা ফোনের আমি ফোন ধরিনি। আচ্ছা ফোন ধরিনি। আচ্ছা। কিন্তু সেদিন সেদিন লাস্ট যখন তোমার সঙ্গে কথা হয়, তোমাকে আমি কি বলছিলাম? কথা বলতে চাইছিলেন যে ভাবির সাথে, তারপরে তোমার মার সাথে, তোমার মায়ের কোন ডাইরেক্ট নাম্বার আছে কিনা সেটা। উনি কি আপনার বউয়ের বান্ধবীকে বিয়ে করেছে? আপনি সাথে আমাকে এটা বলেন। আমি শিওর না এটা। শিওর না? জি। তো এইরকম একটা স্ক্যান্ডাল, এরকম একটা গুণী মানুষের সম্পর্কে পাবলিক মিডিয়াতে কেন করলো আপনার ওয়াইফ? আমি এটা বলতে পারবো না। আমার আপনার বাড়ি থেকে কি ওর উপরে কোনো চাপ থাকে যে শ্বশুর বাড়িতে যে ওর বাবার বাড়িতে যায় না কেন, বা বাবার বাড়ি চাপ থাকে কিনা? জাস্ট ইয়েস নো, চাপ থাকে? চাপ থাকে।
কেন চাপ থাকবে? আপনাকে দেখে শুনে বিয়ে করেন নাই? আমি তো ওর সাথে রিলেশন করে বিয়ে করি। হ্যাঁ, তো রিলেশন করে বিয়ে করছেন, তার শ্বশুর বাড়িতে যেতে হবে, চাপ থাকবে, এগুলো কেন থাকবে? এটা মানে আমি আমার দিক থেকে আমি চাপ দিই না তো কখনো। ব্যাস, দ্যাটস অল। চাপাচাপি করেন কেন? বাড়িতে একটা যৌথ ফ্যামিলি তো, হ্যাঁ। বাচ্চা ছাড়া 5টা আছে, তারা সবাই এক জায়গাতেই থাকে। তো থাকলে এরকম চাপ দিলে কি হবে? ও তো এই যে চাপ দেওয়ার কারণে যে উল্টাপাল্টা জিনিসগুলো করছে এবং সাথে আপনাকে রাখছে, আপনারা দুজনেই দায়ী এসবের জন্য। এখন মনে করেন যে এক পর্যায়ে ওকে আপনাকে তো পুরো স্টোরিটা বলছে না ভাই, এখানে তো আমিনুল সাহেব বসে আছেন, আমিনুল সাহেব বলতেছে ধানমন্ডি লেকে বসে আপনাকে পুরো গল্পটা বলছে না? হুম, বলছে। আচ্ছা, বলার পরে তো ওইটাও বলছে যে ও কিভাবে পাওয়া গেছে, বলছে না? ওকে বলছে যে হাসপাতালে রেখে চলে গিয়েছিল। তাহলে এখানে আপনারা কাকে খুঁজতে আসছেন? এখন ওর বাবাকে, এখন ও বলতেছে যে আমি তো সেটা শিওর না। তাহলে আমিনুল সাহেবকে কেন খুঁজতে আসছেন এখানে? ও বলতেছে যে আমার বাবা যে হ্যাঁ অরিজিনাল তো পিতা ওর নাই, হ্যাঁ, এখন বলতেছে যে বাবা অরিজিনাল পিতা ডেফিনেটলি আছে, নাহলে দুনিয়াতে আসলো কিভাবে? কিন্তু যেই ঘটনার মাধ্যমেই হোক না কেন, আমার কথা হচ্ছে যেই ঘটনার মাধ্যমেই হোক না কেন, এখানে ফ্যাক্টটা হয়েছে যে আমিনুল সাহেব কেন অপমান হচ্ছে, আমার কথা হচ্ছে এইটা। ধরেন ও আইসাও ইচ্ছা করে আমিনুল সাহেবের নাম বলছে, আমিনুল সাহেবের বাসায় ঢুকতে চাই, আমি বুঝলাম, কিন্তু আমিনুল সাহেবকে অপমান করে কেন? আমাকে এই যুক্তি দিয়ে বোঝান এটা। আমিনুল সাহেব ওর বান্ধবীকে বিয়ে করছে, এটা কত বড় অপমানজনক ওনার জন্য, ওনার সামাজিকতা জায়গাটা থেকে। এইটা কেন হবে? আমি বুঝলাম আপনাদের ফ্যামিলি থেকে চাপ আছে, যে কারণে ও এই স্ট্র্যাটেজি নিছে, এটা খুবই গাধার স্ট্র্যাটেজি, কিন্তু এই স্ট্র্যাটেজি নিলেও তো আমিনুল সাহেবের বাসায় ঢুকতে গেলে তো আমিনুল সাহেবকে অপমান করে তো ঢুকবো না, এটা তো কমন সেন্সের বিষয়। অবশ্যই। তাহলে উনি যে মিডিয়াতে বললো যে উনি ফিল্ম আর মিডিয়াতে পড়াশোনা করছে এবং করার পরে ওর বান্ধবীকে বিয়ে করার কারণে ওর সম্পর্ক নষ্ট হয়ে যায়, পরে বাবা ওকে অস্ট্রেলিয়াতে পাঠায় নাই। তো আপনাকে নিয়ে তো আমিনুল সাহেব বলেই দিয়েছে পুরো ঘটনাটা ধানমন্ডি লেকে বসে। তারপর আপনার স্ত্রী যখন এই ধরনের একটা ঘটনা এখানে বসে সাজালো বা বললো, না না, আমাকে এই যে ওর বান্ধবীকে যে বিয়ে করছে এই জিনিসটা আমি বলতে পারবো না, কারণ ও বলছে যে ওর বাবা ওর বান্ধবীকে, এই প্রশ্নটা ওর বাবা বলছে না না, মানে ও আমাকে ব্যক্তিগতভাবে কখনো বলছে যে আপনার বান্ধবীকে ওনার বান্ধবীকে বিয়ে না করছে? না না, সে আমাকে বলে নাই। তাহলে এইরকম একটা ঘটনা কিভাবে সাজাইলো? ঠিক আছে ভাইয়া, আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলতেছি, আপনার কাছ থেকে কিছু জিনিস আমাদের জাস্টিফাই করা দরকার ছিল, আমরা পেয়ে গেছি। আপনি জামাই মানুষ, আপনাকে পরে ডেকে আমি দুটা কথা বলে দিব। আমরা ওনার অনেক বড় অপমান হয়েছে, এটার আমরা একটা পাবলিকলি এটা একটা দেখি জনাকে বোঝানো যায় কিনা। যান বসেন, বাইরে বসাও। হ্যাঁ, ও জেনে শুনে এই কাজটা করছে আমি নিশ্চিত, এই কারণে কারণ ওই ভিডিওতে, আগের ভিডিওতে ওর পাশে বসে সে বলে সে সব জানে, এই আছে তো সাপোর্ট দিয়ে কথা না, আমার না মাথায় আসতেছে না, একটা মানুষের যদি মিনিমাম সেন্স থাকে তাহলে এই কাজটা কেন করবে? ওরা তো জানা উচিত আপন ঠিকানাটা কি, এই ছেলেই তো ইন্সপায়ার করে ওকে নিয়ে আসছে, সে ধরনের কথাবার্তায় আছে ওখানে। 8 বছর আপনি বললেন না, 8 বছর ধরে তো আমি এটা করছি না। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানটা দেখে, এখানে একটা কথা মিথ্যা বললে তো এটা তো এতগুলো ফ্যাক্ট চেক, কিভাবে এটাকে আজকে শিখে যান। যারা মনে করেন যে জনগণকে বোকা বানাবেন, তাদের জন্য একটা বিশাল শিক্ষা। আমি আরেকটা ঘটনা জানি, এক ভদ্রমহিলার অনেক বড় একটা হেল্প করেছিলাম আমি ঢাকা এফএমে থাকা অবস্থায়। সেই ভদ্রমহিলা কেমোফ্লেস করে, মানে ওই চেহারা টেহারা অন্যরকম করে আবার আমার অনুষ্ঠানে আসছে তার সন্তানের সাহায্যের জন্য। পরে আমি দেখলাম অবস্থা তো খারাপ, কোনো রকম হ্যারাসমেন্টে ফেলে দেবে আমাকে। পরে আমি ভিডিওটি অন করে, আমি তো আপনাকে চিনি, তারপরে সমস্ত কিছু ভিডিও করছে, ওর জামাইকে নিয়ে আসছি, ওর ছেলের হচ্ছে আপনার ওই পুরো ভিডিওটা আমার কাছে আছে, হাতে পায়ে ধরে মাপ চায়, সে কি অবস্থা। আমি ভিডিওটা রেখে দিয়েছি, আমি বলছি কোথাও পাবলিশ করবো না, বাট সেকেন্ড টাইম যদি কখনো এরকম ব্ল্যাকমেল করার চেষ্টা করেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ডকুমেন্ট। আজ থেকে আরও 1 বছর আগের গল্প এটা, কিন্তু এটা তো আমাকে জানাতেই হবে পাবলিককে, আমি ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। কারণ ওই লোকটা তো সারা জীবন ধরে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে, যে ওর বন্ধু বান্ধবরা বলবে যে তুমি যার একটা বিয়ে করছো এটা তো আমাদেরকে জানো নাই, তোমার মেয়ে তো এসে বলে গেল তুমি তার বান্ধবীকে বিয়ে করছো। দিস ইজ আ ভেরি কাইন্ড অফ স্ক্যান্ডাল আমাদের সোসাইটিতে। কেন করলেন এটা অনন্যা? আপনি শুধু এইটুকু বলেন যে এই কাজটা আপনি কেন করতে চাইছেন? আপনি ওই বাবার ঘরেই ঢুকতে চাচ্ছেন, আবার তাকে অপমান করতেছেন, কেন হলো এটা? শুধু এই একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আমি আজকে এসেছি, না হলে আমি সব কোনো কিছু কেয়ার করি না। তুমি কি বললে না বলে তাতে আমার গায়ে এক চুল ফসকা পড়বে না, কিন্তু ওই যে কারণে তোমার সঙ্গে কোন একটা মায়ার কারণে তোমার সঙ্গে সম্পর্কটা এখনো আমি রেখেছিলাম। আমি শুধু জানতে চাই, কিবরে ভাই যে প্রশ্নটা করলেন, কেন করেছো এটা, আসল কারণ কি? তুমি বাড়িতে যাবে এটা কেন কারণ না, বাড়িতে তুমি আমার হাত ধরে যেতে পারতে। ওকে, হ্যাঁ, এটা কেন করছেন আপনি? আমাকে জাস্ট এই কথাটা বলেন। তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি তোমার শ্বশুর বাড়ি পর্যন্ত গেছি, সারা দিন থেকেছি, রাত্রে খেয়ে তার খুব ভালো যোগাযোগ আছে, নইলে তার আপনার হাজবেন্ডকে নিয়ে ধানমন্ডি লেগে বসে ঘন্টার পর ঘন্টা কেন গল্প করবে? প্রত্যেকের সঙ্গে আমার মাঝে মাঝে ফোনে কথা হয়। ওকে, আমি শুধু জানতে চাই আসল উদ্দেশ্যটা তোমার কি ছিল, কেন তুমি এই মিথ্যাচার করলে? হ্যাঁ, কি ছিল? মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বললে আমি বুঝে ফেলবো। আবার বলো। এটাই, মানে তোমাকে বাসায় সবাই জানি আমার বাসা যেন আসে, তুমি এখানে বললে আমি তোমার বাসায় যাবো?
এরকম অপমান করে কি কাউকে আপনি আপনি একজনকে পাবলিকলি অপমান করবেন আর সে বাসায় যাবে? সত্যি কথাটা বলো। না এটাই আমি No? বুঝতে পারি না যে তোমাকে এখানে ডেকে নিয়ে আসা হবে। হ্যাঁ, উনি আমাকে ডেকে আনেননি, আমি বলেছি যে আমি মুখোমুখি হব। কিবরিয়া সাহেব আমাকে কখনোই বলেননি যে আমাকে ডেকে আনবেন তো মুখোমুখি করবেন, ওকে? কিন্তু আমি বলেছি যে যদি ওরা আসে আমি মুখোমুখি করতে চাই। আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাই, এই মিথ্যা গল্প সাজানোর মূল কারণ কি? তুমি যে উত্তরটা দিলে এটা সঠিক উত্তর নয়, এটাও মিথ্যা ছিল। না কেন? ঠিক এর কথা। পিছনে আরো কি জটিল না কিছুই পরিকল্পনা না, তোমার এটাই আছে ছিল। সেটা আমাকে বলো। আপনি আপনার বাবাকে, যিনি আপনাকে লালন পালন করলেন, অন্ন দিলেন, বাবার পরিচয় দিলেন, আপনি তাকে আপনার বান্ধবীর সাথে আবার তার ঘরেই আপনি ঢুকতে চাচ্ছেন। আমার যুক্তিতে কুলায় না। পৃথিবীর অনেক বড় বড় সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা এই অনুষ্ঠানটা দেখে আমাকে একটু পারলে পরামর্শ দিবেন যে কি পরামর্শ দিবেন আপনারা এখানে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের অনুষ্ঠান চলবে, কোনো সমস্যা নেই, আমাদের রেকর্ডিং আছে, সিস্টেম আছে। যদি এরকম হতো যে ওর সঙ্গে আমার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, হুম। ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, হুম। সেভাবে তখনও আমি মেনে নিতে পারতাম যে হয়তো কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাকে আমার যে কোনোভাবে খুঁজে আমাকে বের করার জন্য, বাট দ্যাট ইজ নট দ্যাট। Right. ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। রাইট, প্রথম রেকর্ডিং শেষ করে বেরোনোর সময় আমাকে ফোন করেছে। রাইট। আমি তখন আমার বাবার কবর ঠিক করছি, কিন্তু আমি বগুড়াতে এই কথা বলিনি। হুম। আমি বলেছি যে আমি ঢাকার বাইরে। হুম। ওকে, রোজার মধ্যে এই ঘটনাটা তুমি ঘটিয়েছো। ওকে, তারপরে যদি তোমার এতটুকু বোধ শক্তি থাকতো তাহলে তুমি আজকে আবার মিথ্যে কথা বলার জন্য আসতে না। আমি শুধু আমি আমার একটু একটু প্রশ্ন। হ্যাঁ, এইখানে একটা জায়গায় আমি ওকে একটু সাপোর্ট করতে চাই। সেটা হচ্ছে যে ও যদি ইন্টেনশনালি বা যে কোনোভাবেই হোক না কেন অপমান করার টার্গেট থাকতো, তাহলে সেকেন্ড টাইম তো বোকার মতো আসার কথা না। আশা কথা না, এইটাও আমার কাছে খুব অবাক লাগছে। আমি জানি না আজকেও কি কি মনে করে আসছেন? এই আপনি আজকে কি মনে করে আসছেন বলেন তো? আপনি তো বললেন যে কেউ আসছে তাই আসছে। কেউ আসলে কি? আপনি তো জানেননি আপনি ওনার ঘরে ঢুকতে চান, তাহলে উনি কি আপনাকে আল্লাহু আকবার। এই এই আপন ঠিকানা এই অনুষ্ঠানের মাধ্যমে এই মিথ্যাচার করে আমাদের বাড়িতে আবার ফিরে আসার এই পরিকল্পনাটা তোমার, মুসার, না না অন্য কেউ তোমাদেরকে পরামর্শ কে পরামর্শ দিয়েছে আপনাকে এটা? কার পরামর্শ এটা? কার বুদ্ধি? আমাকে বলো, এটা কার বুদ্ধি? আপনার বুদ্ধি। আপনি দেখেছেন কখনো আমাদের এপিসোডগুলা? দেখেছেন? 4-5টা দেখেছেন? দুই একটা দিন 2-1টা দেখছেন? এটা কি সত্যি কথা বলছো? এই যাবৎকাল চোখের পানি ফেলে অনেক মিথ্যে কথা বলেছো। উচিত না চোখের পানি ফেলে অনন্যা। অন্তত এখন আমি আর ভুলবো না। ছি অনন্যা। ওকে, বলো যে এইটা কে বুদ্ধি দিয়েছিল? না আমি দিয়েছি। হুম, কিবরিয়া ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল কে? তুমি না মুসা? মুসা নিশ্চয়ই করেছে। আমার সঙ্গে করে নাই, ওই আমাদের টিম মেম্বারদের কারোর সঙ্গে করেছে। তুমি যোগাযোগ করেছিলে। আর কি মানে আমি তো প্রশ্নগুলো ওই হারাই ফেলছি। আমরা কয়েকটা জিনিস একটু সামাপে আসবো প্রিয় দর্শক এবং শ্রোতা। ওর মায়ের নাম বলেছে নাদিরা বেগম। এই নাদিরাটা হচ্ছে, নাদিরা ঠিক আছে, হ্যাঁ বেগম নয়। বেগম নাই, নাদিরাটা হচ্ছে আপনার বোন। নাদিরা আমার ওয়াইফ। আপনার চিন্তা করেন, আমার বোন। বোন হচ্ছে মায়ের দাবিতে সার্টিফিকেটে মা। তার নাম মাহফুজা বেগম মিলি। মিলি, সেখান থেকে ওর নাম রাখছে মিনারা। মিনার, হ্যাঁ আমার নাম ইসলাম। মিনার ইসলাম। এটা মিলে রাখা হয়েছে। ভাই বোনের সংখ্যা বলছে আমি একাই ছিলাম, ঠিকানা বগুড়া। আপনি কি লম্বা সময় অবিবাহিত ছিলেন ওর জন্য বা এরকম কোনো কিছু ছিল না? এটাও মিথ্যা কথা বলছে। ওর 88 সালে ওর জন্ম হয়েছে, দেখেন অবস্থা। 89 সালে আমার বিয়ে হয়েছে। তার মানে বাবা সারা জীবন বিয়ে করে নাই, বাবা বিয়ে করলো বুড়ো বয়সে এসে, তাও আমার বান্ধবীকে। কি স্টোরি! গতকালকে আমার ম্যারেজ ডে ছিল, 89 এর 15 মে আমার বিয়ে হয়। অনন্যা, মিনার ইসলাম বলেন কি করবো আপনাকে? কি করা উচিত আপনার এই পুরো ঘটনার জন্য? আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছিল। একটাই ছেলে। আজকে আমি দেখেন আমার আপন ঠিকানা যেভাবে এপিসোডগুলো হয়, ওর ছেলেকে বাইরে নিয়ে আসছে, এবং আমি জানি যে এই এপিসোডটা মধ্যে ওর ছেলে বা ওদের যা আত্মীয় স্বজন আছে এদেরকে আমি দেখাতে চাই নাই, কারণ স্বাভাবিকভাবে হয়তো একটা বড় একটা ডকুমেন্টস হয়ে থাকবে। আপনি কি কাজটা ঠিক করছেন আপনার বাবার প্রতি? না ভুল হয়েছে। স্পষ্টভাবে বলো সেটা।
ভুল হয়েছে। তখন তো জোর গলায় বলেছিলে সবকিছু, এখন সেভাবেই বলো যাতে দর্শকরা শুনতে পারে। মিনমিন করে বললে মাইক্রোফোন করলে তো তোমার না, ভয়েস পৌঁছাবে না। আপনি খুব বাজে কাজ করেছেন। এটা কাজটা ঠিক হয়নি আপনার, খুবই অন্যায় কাজ করেছেন। এবং এই এপিসোডটা এই কারণেই প্রচার হবে যে এই মানুষটার উপরে যদি আপনি কোনো ধরনের কোনো ব্লেম না দিতেন, আপনি যদি মানে তাকে যদি ছোট না করতেন, এই যে বিয়ে শাদের বিষয়গুলো যদি না নিয়ে আসতেন, এতগুলো মিথ্যা যদি আপনি না বলতেন, আমরা হয়তো এপিসোডটাকে মানসম্মানের দিকে তাকিয়ে, আপনারও মানসম্মানের দিকে তাকিয়ে আপনাকে এখানে ছোট করতাম না, বা ছোট মানে আপনি যেহেতু আপনার বাবাকে নিয়ে, পালিত পিতাকে নিয়ে এত বড় একটা স্ক্যান্ডালের কথা এখানে বলেছেন, সো সেই জায়গা থেকে ডেফিনেটলি ওনার মান সম্মানের দিকে তাকিয়ে আমাদের পাবলিকের ভুল ভাঙাতে হবে, যে কারণে আমরা এপিসোডটা করবো। বাট এটা আমাদের আপন ঠিকানার জন্য অনেক বড় কষ্টের জায়গা, কারণ আপন ঠিকানায় আজ পর্যন্ত ইতিহাসে এইরকম কোনো ঘটনা ঘটে নাই। এটা যদি আপনার অজ্ঞতা হয়ে থাকে তাহলে এই অজ্ঞতা ভয়ঙ্কর, যে আপন ঠিকানা আসলে এই ধরনের কেসের সমাধান করা হয় না। দেখুন, আপনাদের পারিবারিক বিষয়গুলো এগুলো আপনাদেরই, এগুলো হাজার লক্ষ মানুষকে জানিয়ে কাউকে ব্ল্যাকমেইল করা, কাউকে অন্যায়ভাবে সুযোগ সুবিধা নেওয়া, এটা খুবই গর্হিত অপরাধ। এই অপরাধটা করা উচিত না। নিতান্তই ভদ্রলোক উনি, আমি ওনাকে বলবো, হতে পারে আপনার পছন্দনীয় না, হতে পারে আপনার ভালো না লাগার, সেটা অন্য বিষয়। বাট পাবলিকলি একটা মানুষকে সে এত বড় হ্যারাস করা, এবং তারপরেও উনি যে কিছু করেন নাই, আইনগত কোনো অ্যাকশন নেন নাই, আপনাকে কিছু বলেন নাই, এটা একটা ভয়ঙ্কর লেভেলের মানে ওনার উদারতার পরিচয় উনি দিয়েছেন। বাট আপনি যে কাজটা করেছেন এটা ভুল, চরমতম ভুল, চরমতম অন্যায়। এটা আসলে ক্ষমাহীন অপরাধ। আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমি জানি না এই ঘটনার ব্যাখ্যাগুলো আমি পেলাম না আজকে, সত্যি কথা বলতে এখানে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কখনো আর আপনার বাবাকে নিয়ে তো এই ধরনের কোনো কিছু করবেনই না, আর করলে এটা বড় ধরনের ক্রাইম হবে এবং যে কোনো ধরনের অ্যাকশনই উনি নেবে। আমি আমার জায়গা থেকে সরি বলতে চাই আমিনুল ইসলাম আপনাকে, কারণ আমার জায়গা থেকে আমি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি হই নাই। আমি ফার্স্ট টাইম সেদিন আপনাকে বলেছিলাম ফোনে যে আমার আরও সতর্ক হওয়া উচিত, এবং আমি প্রথম দেখলাম এরকম ঘটনা আমার হোল লাইফে। তবে এটা ঠিক যে আমার 17 বছরের প্রথম ধাক্কাটা হলো এটা, যে এত সুন্দর করে মানুষের স্টোরি বলে এবং সেটার মধ্যে এতগুলো মিথ্যা থাকতে পারে। দ্যাটস অ্যাবসলিউটলি, আমি যা বিশ্বাস করতাম সে বিশ্বাসের জায়গা থেকে একটা ভয়ঙ্কর রকমের ধাক্কা। কারণ আমার কাছে মনে হয়েছে যে একজন আর্টিস্টের পক্ষেও এত সুন্দর করে সমস্ত কিছু মেলানো সম্ভব না। আমার হয়তো আরও বেশি কঠিন হওয়া উচিত প্রশ্নের ক্ষেত্রে, সেটা আমার আপন ঠিকানার অনেক দর্শকরা পছন্দ করেন না। তারা চান আমরা যারা এখানে ভিকটিম আসে তাদের প্রতি মানবিক থাকি। কিন্তু আমার মনে হয় যে আজকে আপনারা বুঝে গেলেন যে কেন আমি আরও বেশি মাঝে মাঝে কঠিন হই। যাই হোক, আরও সতর্ক হতে হবে আমাদেরকে, এটাই হচ্ছে বড় কথা। আমাদের একটা শিক্ষা হলো। এত কিছুর পরেও আপনার ওর প্রতি ভবিষ্যৎ দায়িত্বটা কি হবে? হ্যাঁ, আমাকে 2004-এ আমি ইংল্যান্ড থেকে যখন দেশে আসলাম, সেই সময় আমাকে জানানো হয়েছিল, কারণ ওর অনেক বাজে কাজের তখন চূড়ান্তে। সেই সময় আমাদের পরিবার থেকে জানানো হয়েছিল, আমার মা বলেছিল, আমার বড় বোনরা বলেছিল যে তুই দেশে ছিলি না, তুই অনেক কিছু জানিস না, তুই যোগাযোগ রাখিস না। কিন্তু আমি যোগাযোগ রেখেছিলাম। 2006-এ দেশে আসার পরে ঘটনাটা বলবো না, ও বুঝে নিচ্ছে। ও যেখানে বসবাস করতো সে সময় আমি সেখানে গিয়েছি। ও আইসক্রিম খেতে পছন্দ করতো, আইসক্রিম নিয়ে গিয়েছিলাম, আম নিয়ে গিয়েছিলাম। তার সাক্ষীও আছে, আমি একা যাইনি। সঙ্গে আমার সেই সময়কার একজন অত্যন্ত স্নেহ, মানে তার নামও অনন্যা, আমার টেলিভিশনে আমার স্বামী কাজ করতো, তাকে সঙ্গে করে নিয়ে ওদের বাড়ি ওকে দেখতে গিয়েছিলাম আমি, যেটা আমার পরিবারের কেউ জানে না। 2013-তে দেশে ফেরার পরে আবার যখন যোগাযোগ হয়েছে, পুরো পরিবারের এগেইনস্টে, মায়ের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে আমি ওর সঙ্গে যোগাযোগ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এত কিছুর পরেও আপনার স্নেহটার প্রতি থাকবে? আর থাকবে না। না, আপনি রাখেন, আর থাকবে না, রাখেন, এটাই আপনার মহানুভবতা। আমি আমার জীবনে এতটা অপমানিত না, আমরা সেটা ডিফেন্ড করলাম। মূল বিষয়টা হচ্ছে, দেখেন, আপনারা আমাদের অগ্রজ, আমরা ভুল করি, ছোটরা অনেক ভুল করি, বড় আপনাদের কাছ থেকে শিখি এবং আপনাদের মহানুভবতা থেকে আমরা শিখবো। এই যে আপনি যে প্রথম দিন আমাকে বললেন যে কিবরিয়া আমি চাইলে তো এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি, তুমি জানো, আমি বলেছিলাম যে আমাকে একটু সময় দেন, কারণ আমি শিখছি। আপনি কিন্তু এক কথাতেই সব কিছু ওকে করে ফেলেছেন, এবং আপনি আজকে এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে আসার সৎসাহস দেখিয়েছেন মানে হচ্ছে আপনি অনেস্ট। এটা আমার জায়গা থেকে এভাবেই সার্টিফাই করি আমি। আর ও যে ভুলটা করেছে, ও যে অন্যায়টা করেছে, আমার জানা মতে ও
একটা দুটো মিথ্যা বলেছে এবং পুরো ঘটনাটাকে এত বড় মিথ্যা বলেছে, সেই মিথ্যার শাস্তিও সারা জীবন জুড়েই পাবে। তবে এটা ঠিক যে আপনি যতটুকু স্নেহ রেখেছেন, যেহেতু ওর একটা কষ্টের জায়গা আছেই ডেফিনেটলি, যেহেতু ওর মা ওকে রেখে চলে গেছে বা ওর একটা দুর্ঘটনার মধ্য দিয়ে ওর বেড়ে ওঠা ছোটবেলায়, এই জায়গাটার প্রতি আপনি যতবার চিন্তা করবেন ততবার আপনি ওকে আকাশ সমতুল্য ভুল করলেও ক্ষমা করে আপনাকে দিতে হবে। এটা আমি আপনার প্রতি আমার রিকোয়েস্ট, লাখ লাখ মানুষের পক্ষ থেকে রিকোয়েস্ট। যাই হোক, আমাদের জীবন তো আসলে খুবই ক্ষণস্থায়ী, আমরা খুব অল্প সময়ের জন্য থাকি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভুল আছে, কিছু না কিছু পেইন আছে। কিছু মানুষের পেইন সারা দুনিয়া জানে, কিছু মানুষের পেইন কেউ জানে না। তো আমি মনে করি, যেহেতু আপনি গণমাধ্যমে একজন কর্মী এবং অনেক বড় মাপের একজন কর্মী, আপনার হাতে অনেক ছেলেমেয়ে তৈরি হয়েছে আমি জানি বাংলাদেশের মিডিয়াতে, সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের একটা দায়বদ্ধতা আছে। ওকে আপনি কখনোই ফেলেন না, ও যত ভুলই করুক না কেন। আজকের পর থেকে আরও কখনোই কোথাও, এই ভিডিওটা তো পাবলিশ হওয়ার পর থেকে আমার মতে ও কোথাও কখনো কিছু করতে পারবে না পাবলিকলি। তো আপনি ওর প্রতি মাথার হাত স্নেহের হাতটা বন্ধ করেন না, এটা আপনার এবং আপনার ফ্যামিলির প্রতি আমার রিকোয়েস্ট। এবং একই সাথে আমি এটা বিশ্বাসও করি যে সৃষ্টিকর্তা ক্ষমা করা পছন্দ করেন। যদি আপনি একদিন বিশ্বাসী হয়ে থাকেন, উনি সবচাইতে বড় গুণী যে উনি সব কিছুতেই ক্ষমা করতে পারেন, তিনি আর রহমানির রহিম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা একটু হলেও শিক্ষণীয় হিসেবে এটা ব্যক্তি জীবনে প্র্যাকটিস করতে পারি কিনা। তো আমি চাইবো, ওর পক্ষ থেকেও বলবো যে আপনি ক্ষমা করে দেন ওকে। ও আসলে বোঝে নাই, হ্যাঁ, বুঝলে হয়তো এটা এভাবে করতো না, কারণ কেউ বুঝে তো আসলে সুইসাইডাল স্টেপ নেয় না। তো সেই জায়গা থেকে ওকে আপনি ওর প্রতি ক্ষমার দৃষ্টিতে রাখেন, ভালোবাসাটা রাখেন, এই হচ্ছে বিষয়। কারণ ওরও একটা বড় কষ্ট আছে। দিন শেষে ও আসলে ওকে যেভাবে পৃথিবীতে নিয়ে আসছে ওর বাবা মা, সেখানে তো ওর হাত ছিল না। তো সেই জায়গাটা থেকে ও যত ভুলই করুক না কেন, যাই কিছু করুক না কেন, আমার মনে হয় যে আপনি ওর বিপদে পাশে থাকেন। আপনার দিকে এভাবে মান সম্মানের দিকটা যদি আজকে ও না নিয়ে আসতো, তাহলে আপনি যেটা বলেছেন আমিও সেটাই বলতাম, যে আমি কখনোই ওই ক্যামেরায় নিয়ে আসতাম না। আমি হয়তো এপিসোডের কথা একদম পুরা চেপে যেতাম যে যাক ওটা হয়ে গেল, কিন্তু আপনার মান সম্মানের এই জায়গাটা খণ্ডন করার জন্যই মূলত আজকে এপিসোডটা হয়েছে, নইলে এটা হতো না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনি আমার কাছে যে অনুরোধটা করেছেন, আপনার সঙ্গে প্রথম দিন থেকে কথাবার্তা বলার পর থেকেই যে ভালো অনুভূতিটা আপনার প্রতি আমার তৈরি হয়েছে, তার থেকে বলছি সৃষ্টিকর্তা পরম করুণাময় ও ক্ষমাশীল, কিন্তু আমি খুব সামান্য মানুষ। ওনার মতো অসীম দয়াময় এটা কারোর পক্ষেই সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব নয়। আর যে ধাক্কাটা আমি খেলাম, তাতে আমি এখনই কোনো কিছু বলছি না, আমার এটা এই ঘাটা কাটা করতে আমার সময় লাগবে। সেই সময় পর্যন্ত আমি একটু নিজের মধ্যে না, অবশ্যই থাকবেন, তারপরে আমি সিদ্ধান্ত নেব অবশ্যই থাকবেন। পরবর্তী পথটা কি হবে। তবে ওকে ওর প্রতি আমাদের স্নেহের হাতটা যেন কখনো বঞ্চিত না হয়। বিশ্বাস করেন, ওর যদি আজকে ওই জায়গাটা না হতো, যেটা ওর ছোটবেলায় হাসপাতালের ঘটনাটা আপনি বলেছেন, তাহলে হয়তো আমার ভাষা অনেক কঠিন হতো আজকে। আমি ওকে ঠিক অনেক কঠিনভাবে জেরা করতাম, কিন্তু ওই একটা জায়গাতেই তো ওর প্রতি আমার এক্স্যাক্টলি ওই একটা জায়গাতেই আমরা নরম থাকবো, একটা জায়গাতেই আমাদের সারাটা জীবন নরম থাকতে হবে। এটাই হচ্ছে বিষয়। শোনেন মিনার ইসলাম, আপনি আপনার বাবার কাছ থেকে নিজের মতো করে ক্ষমা চেয়ে নিন, আর এটার কখনো করবেন না। আপনার শ্বশুর শাশুড়ির দিক থেকে চাপ থাকুক বা যেটাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, গল্পের ডায়াগ্রাম কখনো এভাবে বানাবেন না। এটা আপনার চিন্তা করা উচিত ছিল। যেটাই হোক না কেন, কখনো এটা করেন না। হ্যাঁ, আমরা পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকেই পারফেক্ট যেটা চাই সেটা পাই না। তার মানে এই না যে আমরা ওই মানুষটাকে পাবলিকলিভাবে হেয় করব, পাবলিকলিভাবে অপমান করব। এটা করা উচিত না। নেক্সট টাইম খেয়াল রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবং আমি আপনার কাছ থেকে বিনীত অনুমতি চাই এপিসোডটা প্রচার করার জন্য। আপনি যদি বলেন, আপনার ফেস সহ যাওয়া উচিত আমি মনে করি, কারণ এটা মানুষের জানা উচিত। অল্প সময়ের জন্য রেখেন, হ্যাঁ, এবং যাতে অন্যরা এটাকে আর বানাতে না পারে। না, সেটা সুযোগ থাকবে না, সেটা আমরা বন্ধ করে দিব। এবং অনন্যা, আপনি যে এই ভুলটা করেছেন, এই ভুলটা যাতে আর কখনো করতে না পারে, সেটার জন্য এই এপিসোডটা আপলোড হওয়া উচিত বলে আমি মনে করি। এটা আমাদের অথরিটি আছে, অবশ্যই উচিত। আমি একমত। শুধু আমার ভাই, আমার বোনরা, আমার পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, এরা যাতে হেনস্থার শিকার না হয়, যে সেই কারণেই এটা এগুলো আপনার থাকবে, এইগুলো আমাদের ভিডিওতে থাকবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই এপিসোডের মধ্য দিয়ে আমি একটা কথা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমার টিম মেম্বার বিশেষ করে যারা আছেন। ফ্যাক্ট চেকিং বলে একটা কথা আছে। অনেক সময় আমি অনেক বড় বড় প্রশ্ন করে ফেললে, একের পর এক প্রশ্ন করে ফেললে, তারা অনেক বেশি মনক্ষুণ্ণ হন, ক্ষুব্ধ হন যে কেন এভাবে প্রশ্ন করা হচ্ছে। বিশেষ করে বাপুকন্দা, আমার মনে হয় আজকের এপিসোডটা আপনার জন্য অনেক বড় একটা
ধাক্কার হতে পারে। কারণ আমার আপনার মনে আছে কিনা জানি না, একটা এপিসোড নিয়ে আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে এইভাবে কেন প্রশ্ন করছেন। আজকে আমি টোটালি ফেড আপ আপনার উপরে। আমাদের ইমোশন অনেক ধারালো, কিন্তু এই ধারালো ইমোশন ঠিক ওই পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোলের মতো, এটা মনে রাখতে হবে। আমরা মানুষকে বিশ্বাস করতে চাই, কিন্তু দুই একটা ঘটনা যেন আমাদের বিশ্বাসকে কাঁপিয়ে দেয়। অবশ্যই এটা একটা উদাহরণ হয়ে থাকলো। আমরা কাউকে ছোট করছি না আজকের এপিসোডের মধ্য দিয়ে, সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করেছি। এই সত্য যদি কাউকে ছোট করে থাকে, সেটার বিষয়ে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। অনেক ভালো থাকুন। আর যারা আপন ঠিকানার বেসিক ভিডিওতে আসবেন, তারা এই ভিডিওগুলো দেখে আসবেন। যদি এখানে কাউকে অপমান করার চেষ্টা করেন, আপনি অপমানিত হবেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।